শুরু হচ্ছে জুতো রহস্য। ভদ্রলোক দরজার পর্দার ফাঁকে উকি মেরে কাঁচুমাচু মুখে বললেন, জুতো পরে ঢুকতে পারি স্যার? নিশ্চয়ই পারেন, তবে খুলে রেখে এলেও আপনার নতুন জুতো যে চুরি যাবে না সে গ্যারান্টি আমি দিতে পারি। এই তাহলে যথাস্থানেই এসেছি বলে ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। তারপর সোফায় বসে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। আমার ভাগ্নে গোকুল স্যার, আপনি চেনেন ওকে, বাবুগঞ্জ ডাকবাংলোর কেয়ারটেকার। আপনার ঠিকানা দিয়ে বলল এর কিনারা করতে আপনিই পারবেন। জুতো চুরির? আজ্ঞে। কজোড়া চুরি গেছে এ পর্যন্ত? 3 জোড়া। ভদ্রলোক করুণ মুখে বললেন, এ বাজারে 1 জোড়া চামড়ার জুতোর দাম চিন্তা করুন স্যার। 1 সপ্তাহে 3 জোড়া জুতো লোপাট। গত রোববার থেকে শুরু, রোববার সন্ধেবেলায়, তারপর বৃহস্পতিবার ঠিক সেই সন্ধেবেলায় আবার লোপাট। শুক্রবার ফের কিনলাম, ফের সেদিনই সন্ধেবেলায় লোপাট হয়ে গেল। এ কেমন চোর স্যার! সবার জুতো ঠিকঠাক পড়ে থাকে, আর আমার জুতোই বেটার ছেলে নিয়ে পালায়। নতুন জুতো তো আরো কত লোকে পড়ে যায়, তাদের জুতো ভুলেও ছোঁয় না, খালি আমার জুতো। ঠাকুর বাড়ির দরজা থেকে? ঠিক ধরেছেন স্যার, রাজাদের ঠাকুর বাড়ি। কবে ওরা কলকাতায় চলে এসেছেন, দালান কোঠা সবই ধসে পড়েছে, শুধু ঠাকুর বাড়িটাই কোনো রকমে টিকে ছিল। পুরা খা খা অবস্থা। দেবতার নামে জমি আছে, কিন্তু পুজো আচ্চা বন্ধ ছিল। সেবায় থাকলে কি হবে, পায়ে বাত, চলাফেরা করতে পারেন না, নিজের ঘরে শুয়েই নমো নমো। বুঝলেন তো স্যার? বুঝলাম। তারপর কোন সাধু সন্ন্যাসীর আবির্ভাব হলো ঠাকুর বাড়িতে? এই ভদ্রলোক নড়ে বসলেন। গোকুল যা বলছিল ঠিকঠাকই মিলে যাচ্ছে। তিনি আসার পর রোজ সন্ধে থেকে শাস্ত্রপাঠ, কথকতা, কীর্তনের আসর বসছিল? আজ্ঞে। ভদ্রলোক আবার নড়ে বসলেন। গোকুল যা বলছিল। আপনার নাম কি? পাঁচু গোপাল সিংহ। আপনার বাবার নাম? আজ্ঞে যদুগোপাল সিংহ। তিনি আমার ছোটবেলায়। আপনার ঠাকুরদার নাম? জয়গোপাল সিংহ। তিনি কি করতেন? তিনি রাজবাড়ির খাজাঞ্চি ছিলেন। খাজাঞ্চি? আজ্ঞে হ্যাঁ, খাজাঞ্চি মানে ক্যাশিয়ার স্যার। আজকাল খাজাঞ্চি বললে। আপনার বাবা কি করতেন? রাজবাড়ির সেরেস্তাদার মানে অ্যাকাউন্টেন্ট ছিলেন। আপনি কি করেন? রেলের টিকিট চেকার ছিলাম। গত মাসে রিটায়ার করে পৈতৃক বাড়িতে এসে উঠেছি, বিয়ে টিয়ে করিনি। আমার বিধবা দিদি গোকুলের মা স্যার, দিদি আমাদের বাড়িতে থাকতো। আমি আসার পর সে গোকুলের সরকারি কোয়ার্টারে চলে গেছে। অত করে বললাম, থাকলো না। বলে কি আর এ বাড়িতে ভূতের অত্যাচার সইতে পারবে না। ভূতের অত্যাচার? আজ্ঞে। ভদ্রলোক চাপা গলায় বললেন। রাত বিরেতে কিসব অদ্ভুত শব্দ, কুকুর চেঁচালেই থেমে যেত। তবে প্রথম প্রথম গা করিনি, শেষে শান্তি সস্তায়ন করলাম, তাতেও কাজ হলো না। এমন সময় সাধু বাবার আবির্ভাব, কাজেই তার শরণাপন্ন হলেন। হলাম, কিন্তু সাধু বাবার কৃপায় ভূতের অত্যাচার যদি বা বন্ধ হলো, হঠাৎ এই আরেক উপদ্রব শুরু হয়ে গেল, জুতো চুরি।
জোড়া জুতো স্যার। সাধু বাবা কোনো আশকারা করতে পারলেন না? ভদ্রলোকের মুখে এতক্ষণে আতঙ্কের ছাপ ফুটে উঠল। আশকারা করতে গিয়েই সাংঘাতিক কাণ্ড স্যার। কাল শনিবার সকালে ঠাকুর বাড়ির যে ঘরটায় সাধু বাবা থাকতেন সেই ঘরের বারান্দায় চাপ চাপ রক্ত দেখা গেল। সারা বাবুগঞ্জে হুলুস্থুলু। পুলিশ এলো। রক্তের ছাপ পেছনকার দরজার ঘাটেও পাওয়া গেল। নিচে গঙ্গা। পুলিশ বলল বডি গঙ্গায় ফেলে দিয়েছে। আমি এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিলাম না। শেষে গোপনে গোকুলকে সব বললাম। তখন গোকুল, আপনার বাড়িতে আর কে থাকে? কেউ না স্যার, আমি একা থাকি। সপাক খাই। বরাবর নিজের কাজ নিজে করার অভ্যেস আছে। আপনি যে রোজ সন্ধে বাড়ি থেকে সাধু বাবার আসরে যেতেন? কাছেই স্যার, খুব কাছে। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হতো না বাড়িতে চোর ঢুকতে পারে? ভদ্রলোক হাসবার চেষ্টা করে বললেন, ভুলো স্যার। ভুলোর চেঁচানি যে একবার শুনেছে সেই কানে আঙ্গুল গুজে পালাবে। ভুলো কোনো কুকুরের নাম? আজ্ঞে, ঠিক ধরেছেন। গোকুল যা যা বলছিল। ভুলোকে আপনি কোথায় পেলেন? দিদির পোষা দিশি কুকুর। দিদি চলে গেল, ভুলো চলে যায়নি। তাহলে ভুলো এখন আপনার বাড়ি পাহারা দিচ্ছে? ভদ্রলোক চমকে উঠলেন। তাই তো, ওর কথা কাল থেকে আমার খেয়ালই নেই। ভুলোকে আমি কাল দেখেছি না দেখিনি? দেখিনি। কি আশ্চর্য! ভুলো কি তাহলে দিদির কাছে চলে গেছে? অকৃতজ্ঞের কাণ্ড দেখেছ? আপনি ফিরে গিয়ে ওর খোঁজ নিন, দেরি করবেন না। পাঁচুগোপালবাবু তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর আর একটা কথাও না বলে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এতক্ষণ চুপচাপ বসে এইসব কথা শুনছিলাম। এবার দেখলাম আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ এবং রহস্যভেদী কর্ণের নীলাদ্রি সরকার চোখ বুজে সাদা দাড়িতে হাত বুলোচ্ছেন। চওড়া টাক বড্ড বেশি চকচক করছে। একটু হেসে বললাম, আশ্চর্য কর্নেল, আপনি অন্ধকারে ঢিল ছোড়েন এবং দিব্যি সেই ঢিল লক্ষ্য ভেদ করে। কর্নেল চোখ খুলে জোরে মাথা দোলালেন। অন্ধকারে? না জয়ন্ত, আমি আলোতেই ঢিল ছুঁড়েছি। জুতো চুরির কথা আপনি জানতেন তাহলে? না, ভদ্রলোককে আমি কোশমিন কালেও চিনি না। তবে গঙ্গার ধারে ডাকবাংলোর কেয়ারটেকার গোকুলবাবুকে চিনি। গত এপ্রিলে বাবুগঞ্জে উনি আমাকে কয়েকটা অর্কিডের খোঁজ দিয়েছিলেন। কর্নেল নিভে যাওয়া চুরুটটি যত্ন করে ধরিয়ে বললেন, জুতোর ব্যাপারটা তুমিও আজ করতে পারতে, যদি ওর কথাগুলো লক্ষ্য করতে। তাকে বুঝে প্রশ্ন করলে সঠিক উত্তর বেরিয়ে আসে। কিন্তু সাধু বাবার ব্যাপারটা? ডার্লিং, বরাবর দেখে আসছি, কাগজের লোক হয়েও তুমি কাগজ খুঁটিয়ে পড়ো না। তোমাদের দৈনিক সত্যসেবা পত্রিকাতেই বাবুগঞ্জের সাধু বাবা নিখোঁজ এবং রক্তের খবর বেরিয়েছে। বেশ, কিন্তু কুকুরের ব্যাপারটা? পাঁচুগোপাল বাবুর মুখেই শুনেছ। কুকুর চেঁচালে ভূতের শব্দ থেমে যেত। কাজেই একটা কুকুর থাকার চান্স ছিল। তাহলে ভূত আসলে জুতো চুরি করতেই আসতো? বাহ! কর্নেল হাসলেন। ক্রমশ তোমার বুদ্ধি খুলে যাচ্ছে। রীতিমতো রহস্যজনক ঘটনা। কুকুরটা নিপাত্তা হয়ে গেল সাধু বাবার মতো, এবং 3 জোড়া জুতোও নিপাত্তা হয়ে গেছে। কিন্তু
কুকুরের জন্য ভদ্রলোক প্রায় গুলতির বেগে বেরিয়ে গেলেন কেন বলুন তো? কর্নেল আমার কথায় কান দিলেন না, আবার চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিলেন এবং চুরুটের ধোয়ার মধ্যে ওকে আপন মনে বিড়বিড় করতে শুনলাম। খাজাঞ্চি, আগের দিনে রাজা খেতাবধারী বড় জমিদারদের খাজাঞ্চিখানা থাকত, ট্রেজারি। খাজাঞ্চি ঠিক ক্যাশিয়ার নয়, ট্রেজারার। সে আসলে খুব সম্মানজনক পদ, তবে খুব আস্থাভাজন লোক হওয়া চাই। আস্থা, খুব গুরুত্বপূর্ণ এই শব্দটা, আস্থা। ষষ্ঠীচরণ আরেক প্রস্ত কফি রেখে গেল। বললাম, কর্নেল, কফি। হ্যাঁ, কফি খেয়েই আমরা বেরোবো। কর্নেল চোখ খুলে কফির পেয়ালা তুলে নিলেন। তারপর মিটিমিটি হেসে বললেন, আমরাও গুলতির বেগে বেরিয়ে যাব। বাসে মাত্র ঘন্টা তিনেকের জার্নি, পৌঁছেই লাঞ্চ খাওয়া যাবে। বাবুগঞ্জ গঙ্গার ধারে বেশ জমকালো মফস্বল শহর। টেলিফোন এক্সচেঞ্জও আছে। সরকারি ডাকবাংলো শহরের শেষ প্রান্তে। গাছপালা ঘেরা নিঝুম নিরিবিলি পরিবেশ। কেয়ারটেকার গোকুলবাবু যেন জানতেন যে কর্নেল তার মামাবাবুর কাছে খবর পেয়েই ছুটে আসবেন, তাই সুস্বাদু ইলিশ সহযোগে চমৎকার একখানা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে রেখেছিলেন। খাওয়ার পর উনি ইনিয়ে বিনিয়ে রাজমন্দিরে এক সাধু বাবার আকস্মিক আবির্ভাব এবং রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করলেন। শেষে বললেন, মামাবাবুর মাথায় ছিট আছে। মা এতকাল দাদামশাইয়ের ভিটে আগলে রেখেছিলেন, এত বলেও আমার কোয়ার্টারে মাকে আনতে পারিনি। তারপর মামাবাবু রিটায়ার করে বাড়ি ফিরলেন, অমনি নাকি ভূতের উপদ্রব শুরু হলো। আসলে ভূত তো জুতো চুরি বোগাস। মামাবাবুর পাগলামিতে অতিষ্ঠ হয়েই মা অগত্যা আমার কাছে চলে এসেছিলেন। কিছুক্ষণ আগে মামাবাবু আপনার কাছ থেকে ফিরে আবার এক পাগলামি করতে এসেছিলেন, খামোখা ঝগড়াঝাটি। কর্নেল বললেন, ভুলোর জন্য? আপনি শুনেছেন? গোকুলবাবু হাসলেন। ভুলো মায়ের পোষা দিশি কুকুর, কিন্তু আমি থাকি সরকারি কোয়ার্টারের দোতলায়। ভুলো বিলিতি হলে কথা ছিল, তাছাড়া যা বিচ্ছিরি চেঁচায়। মামাবাবুর ধারণা ভুলো মায়ের কাছে পালিয়ে এসেছে। এলেও ওই এরিয়ায় ঢুকবে কেমন করে? এক এরিয়ার কুকুর অন্য এরিয়ায় গেলে কুকুরগুলো তাকে ঢুকতে দেবে? চলে যাওয়ার আগে গোকুলবাবু জানিয়ে গেলেন, তার মামাবাবুর জুতো চুরির ব্যাপারটা নয়, সাধু বাবার হত্যা রহস্যের ব্যাপারেই তার খটকা লেগেছিল। সেই জন্যই ওকে কর্নেলের কাছে পাঠিয়েছিলেন। বাস জার্নির ধকল এবং লাঞ্চের পর ভাত ঘুমের অভ্যাস আমাকে বিছানায় শুইয়ে দিয়েছিল। কর্নেলের ডাকে উঠে বসলাম। গঙ্গার ওপারে সূর্য সবে অদৃশ্য হয়েছে, দিনের আলো কমে গেছে। চারিদিকে পাখিরা তুমুল চেঁচামেচি করছে। কর্নেল পিঠ থেকে কিটব্যাগ খুলে টেবিলে রেখেছিলেন। জিজ্ঞেস করলাম, প্রজাপতি ধরতে বেরিয়েছিলেন নাকি অর্কিডের খোঁজে? না, জুতোর খোঁজে। হেসে বললাম, আপনি কি ভেবেছিলেন চোর আপনাকে পাঁচু গোপাল বাবুর জুতো ফেরত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে? কতকটা তাই। কর্নেল চুরুট ধরিয়ে বিষণ্ণভাবে বললেন। হ্যাঁ, জুতো মারা আর কাকে বলে? ছপাটি ছেঁড়া পামসু আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারা,
এক পাটি আমার টাকে পড়তে যাচ্ছিল। মাথা না সরালে পেরেকে রক্তারক্তি হয়ে যেত। শোল ওপরানো সব জুতোরই পেরেক বেরিয়ে থাকে। সবে একটা নীলকণ্ঠ পাখি দেখতে মুখ তুলেছি, অমনি টুপিটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে জুতো ছুঁড়েছে। বলেন কি? কোথায়? রাজবাড়ির ধ্বংসস্তূপের ভেতর। চিন্তা করো জয়ন্ত, শোল ওপরানো পেরেক বেরোনো জুতো। 16 প্রাণ জুতো? আরো অবাক হয়ে বললাম, তাহলে কি পাঁচুবাবুর জুতোর শোলের ভিতর কিছু লুকোনো ছিল? পরপর 3 জোড়া জুতো চুরি যাওয়ার কথা শুনেই সেটা তোমার মাথায় আসা উচিত ছিল। বিশেষ করে সেকালের এক জমিদার বাড়ির ট্রেজারারের পৌত্রের জুতো। এই সময় উর্দি পরা একটা লোক ট্রেতে কফি নিয়ে এলো। সে সেলাম দিয়ে চলে যাচ্ছিল। কর্নেল ডাকলেন, রামহরি। সে কাছে এলে কর্নেল বললেন, তুমি তো এখানকার লোক। রাজমন্দিরের সেবায়েত ঘনশ্যামবাবুর বাড়িতে কে কে আছে এখন? রামহরি বলল, ঠাকুর মশাইয়ের 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে নেই। এখন শুধু গিন্নি ঠাকুরন আছেন। ঠাকুর মশাই তো বাতের অসুখে বিছানায় পড়ে আছেন। ঠাকুর মশাইয়ের কোনো ভাই বা জ্ঞাতি নেই? এক ভাই ছিল, বনিবনা হতো না। ঠাকুর মশাইয়ের সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিল। সে প্রায় 3-4 বছর আগেকার কথা স্যার। আর শুনেছি সে জেলখানায় আছে, চুরি ডাকাতি করে বেড়াতো। সেই নিয়েই তো দাদার সঙ্গে ঝগড়া। ঠিক আছে, তুমি এসো রামহরি। রামহরি চলে গেলে কর্নেল চুপচাপ কফি খেতে লাগলেন। তারপর বললেন, চলো ঠাকুর মশাইয়ের বাড়ি যাই। বিদ্যুতের আলোয় বাবুগঞ্জ ঝলমল করছিল। বড় রাস্তায় পৌঁছে কর্নেল একটা সাইকেল রিক্সা নিলেন। সন্ধে রাতের প্রচণ্ড ভিড়। রিক্সাওয়ালা অনেক গিঞ্জি গলি পেরিয়ে একখানে থেমে বলল, আর যাওয়া যাবে না স্যার, পায়ে হেঁটে চলে যান। আমি বলেই এলাম, অন্য কেউ কিছুতেই আসবে না। কর্নেল বললেন, কেন হে, ভূতের ভয় নাকি? রিক্সাওয়ালা কপালে বুকে হাত ঠেকিয়ে বলল, ঠাট্টা তামাশার কথা নয় স্যার। এই তল্লাটে দিনে দুপুরে কেউ পা বাড়ায় না আজকাল। যাচ্ছেন যান, তবে সাবধানে যাবেন। সে রিক্সা ঘুরিয়ে উধাও হয়ে গেল। এদিকটায় বিদ্যুৎ নেই। কর্নেল টর্চ জেলে এগিয়ে গেলেন। ওকে অনুসরণ করলাম। ধ্বংসস্তূপ আর জঙ্গল, এক ফালি আঁকাবাঁকা পথ। সামনে মিটমিটে আলো জ্বলছিল। কর্নেলের টর্চের আলোয় একটা জরাজীর্ণ একতলা বাড়ি দেখা গেল। কাছে গিয়ে উনি ডাকলেন, ঠাকুর মশাই আছেন নাকি? দরজা খুলে এক প্রৌঢ়া ভদ্রমহিলা লণ্ঠন হাতে বেরিয়ে কর্নেলকে দেখে যেন চমকে উঠলেন। কাপা কাপা গলায় বললেন, কোত্থেকে আসছেন আপনারা? কর্নেল বললেন, কলকাতা থেকে আসছি, একটা কথা বলেই চলে যাব। উনি তো অসুস্থ। না, কথাটা আপনার সঙ্গে। আমার সঙ্গে? কি কথা? আপনি কি ঠাকুর বাড়িতে সাধু বাবার আসরে যেতেন? ভদ্রমহিলা আবার চমকে উঠেই সামলে নিলেন। কেন সে কথা জিজ্ঞেস করছেন বাবা? আপনারা কি পুলিশের লোক? আমরা কোনো সাথে পাচে থাকি না। আমার কথার জবাব দিলে খুশি হব। ঠিক জবাব না পেলে কিন্তু ঝামেলায় পড়বেন। কর্নেলের কথার ভঙ্গিতে
ভয় পেলেন ভদ্রমহিলা। বললেন, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি বাবা। আপনি কি সাধু বাবার আসরে যেতেন? ঠাকুর মশাইয়ের স্ত্রী আসতে বললেন, একদিন গিয়েছিলাম। শুক্রবার সন্ধে? হ্যাঁ বাবা। কতক্ষণ ছিলেন আসরে? যতক্ষণ ভাগবত পাঠ হলো ততক্ষণ ছিলাম। সবাই চলে গেলে আপনি কি সাধু বাবার সঙ্গে চুপি চুপি দেখা করেছিলেন? ভদ্রমহিলা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ তা। আপনি তার সঙ্গে দেখা করেছিলেন কেন? ঠাকুর মশাইয়ের স্ত্রী চুপ করে থাকলেন। বলুন, তা না হলে ঝামেলায় পড়বেন কিন্তু। এই সময় ঘরের ভেতর থেকে খ্যানখ্যানে গলায় কে বলে উঠল, বলে দাও না, এত ভয় কিসের? ভূত নিজের পাপের শাস্তি পেয়েছে। একদিন না একদিন সে খুন হয়েছে। পুলিশকে বলে দাও সব কথা। কর্নেল একটু হেসে বললেন, সাধু বাবাকে আপনি চিনতে পেরেছিলেন, তাই না? সেই জন্য চুপি চুপি তার সঙ্গে দেখা করেছিলেন। কি বলেছিলেন তখন আপনি আপনার ভূত ঠাকুরপোকে? ভদ্র মহিলা কেঁদে ফেললেন। ওকে বললাম, আমি তোমাকে চিনতে পেরেছি, আর কিছুদিন থাকলে আরো অনেকে চিনে ফেলবে। তুমি শিগগির পালিয়ে যাও ঠাকুরপো। হঠাৎ সেই রাত্রিরে ঠাকুরপো খুন হয়ে গেল, চাপ চাপ রক্ত। কর্নেল বললেন, আপনার ঠাকুরপো ভূতনাথের নামে পুলিশের হুলিয়া জারি করা আছে। এলাকার কয়েকটা ডাকাতির মামলা ঝুলছে তার নামে। জানি, সেই জন্যই তো। হ্যাঁ, তাই তাকে চিরদিনের জন্য বেঁচে যাওয়ার একটা ফন্দি দিয়েছিলেন। আপনার বুদ্ধির প্রশংসা করছি। কথাটা বলেই কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। আমি হতবাক হয়ে ওকে অনুসরণ করলাম। বাংলোয় ফিরে দেখি পাঁচু গোপালবাবু অপেক্ষা করছেন, কাঁধে একটা কাপড়ের ব্যাগ। কর্নেলকে দেখে উত্তেজিতভাবে বললেন, অনেক খুঁজে পেয়ে গেছি স্যার, আপনি যা বলেছিলেন ঠিক তাই। কর্নেল বললেন, জুতো? আগে বলে পাঁচু গোপালবাবু ব্যাগে হাত ঢোকালেন। এখানে নয়, আমার ঘরে চলুন। ঘরে ঢুকে পাঁচু গোপালবাবু ব্যাগ থেকে দুপাটি পামসু বের করলেন। জীর্ণ বেরঙা ছেঁড়া বেঢপ জুতো। বললেন, ঠাকুরদার সিন্দুকের তলায় লুকোনো ছিল স্যার, ঠাকুরদার জুতোই মনে হচ্ছে। ইস, কি বিচ্ছিরি গন্ধ। কর্নেল জুতো জোড়া নিয়ে খুঁটিয়ে দেখে টেবিলে রাখলেন। বললেন, এবার আপনাকে একটা কাজ করতে হবে। রাজবাড়ির ওদিকটায় এতক্ষণে ঘন অন্ধকার, আপনি সেখানে গিয়ে এই গানটা গাইবেন। গান? আমি স্যার গান গাইতে পারি না যে। চেষ্টা করবেন। নিন, মুখস্থ করুন। চলে আয় ওরে ভূত, পায়ে দিবি রাঙা জুতো। পাঁচু গোপালবাবু অনিচ্ছা অনিচ্ছা করে আওড়ালেন। তারপর করুণ মুখে বললেন, কেন গান গাইতে হবে স্যার? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আপনার জুতো চোর ভূতটাকে ধরতে হবে না? তিন জোড়া জুতো চুরি করেছেন সে, তাকে ধরা উচিত নয় কি? এই সময় একজন পুলিশ অফিসার ঘরে ঢুকে হাসি মুখে বললেন, বডি পাওয়া গেছে কর্নেল সাহেব, শকুনে প্রায় সাবার করেছে, তবে স্কেলিটনটা আছে। বেশি দূরে ভেসে যায়নি, মাত্র 2 কিলোমিটার দূরে একটা খাড়িতে ভাসছিল। মুন্ডু কাটা বডি। পাঁচু গোপালবাবু লাফিয়ে উঠলেন।
সাধু বাবার বডি? কর্নেল বললেন, না, আপনার ভুলোর। পাঁচু গোপাল বাবু আর্তনাদ করলেন, হায় হায়, ভুলোকে কে মারলো? ভূত। বলে উঠলেন কর্নেল। আপনার ঠাকুরদার জুতো জোড়া নিন, চলুন ভূতকে ফাঁদে ফেলা যাক। পুলিশ জিপ বাইরে দাঁড়িয়েছিল। অফিসার কর্নেলের সঙ্গে চুপি চুপি পরামর্শ করে চলে গেলেন। কর্নেল পাঁচু গোপাল বাবুকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। ঘুরঘুটে অন্ধকার এলাকা। এবার কর্নেল টর্চ জ্বালছিলেন না। কিছুক্ষণ পরে একটা কালো ঢিবির পাশে গুড়ি মেরে বসলেন। তারপর পাঁচু গোপাল বাবুকে চাপা সরে বললেন, সামনে দাঁড়িয়ে জোরে গানটা শুরু করুন। ভদ্রলোক কেশে গলা সাফ করে হেরে গলায় সুর ধরে আওড়ালেন, চলে আয় ওরে ভূত, পায়ে দিবি রাঙা জুতো। বার কত গাওয়ার পর একটা কালো ছায়ামূর্তি ভেসে উঠল ওর সামনে। খোনা গলায় বলে উঠল, এনেছিস, দে দে। পাঁচু গোপাল বাবু চেঁচিয়ে উঠেছিলেন আতঙ্কে, ওরে বাবা, এ যে দেখছি সত্যি ভূত। অমনি এদিক ওদিক থেকে টর্চের আলো জ্বলে উঠল। একটা সাধু বাবার চেহারার লোক পালানোর জন্য লাফ দিতেই কর্নেল গিয়ে তাকে ধরে ফেললেন। দুজন কনস্টেবলকে দেখলাম লোকটার হাতে হাতকড়া পরিয়ে দিল। কর্নেল তার দাড়ি জটা উপড়ে নিয়ে বললেন, ছদ্মবেশী সাধু বাবাকে চিনতে পারছেন না পাঁচুগোপাল বাবু? রাজমন্দিরের সেবায়েত ঘনশ্যাম বাবুর ভাই ভূতনাথ। আপনার ভুলোর মুন্ডু কেটে রক্ত ছড়িয়ে আত্মগোপন করেছিল। আপনার ঠাকুরদার দুপাটি জুতোর শোলের ভেতর লুকিয়ে রাখা 10টা সোনার মোহরের খবর বহুদিন আগে ভূতনাথ পেয়েছিল আপনার দিদির কাছে। আপনার দিদি কথায় কথায় মুখ ফসকে বলে ফেলেছিলেন ওকে। পরে বুদ্ধি করে বলেছিলেন সেই মোহর আপনার জুতোর শোলে লুকোনো আছে। তখন আপনি রেলের চাকরি করেন, ট্রেনে ট্রেনে ঘোরেন। ভূতনাথ তাই সুযোগ পায়নি। আপনি রিটায়ার করে বাড়ি ফেরার পর সে তাই আপনার জুতো চুরির ধান্দা করেছিল। যাই হোক, চলুন বাংলোয় ফেরা যাক।